জামাত একটা ইমার্জিং রাইট উইং পলিটিক্যাল পার্টি হিসেবে দাঁড়াইতেছে। এখন এই ইমার্জেন্সটা কত বড় এটার কোনো ডাটা আমাদের হাতে নাই, যে কারণে আমরা ক্লিয়ারলি প্রেডিক্ট করতে পারবো না আগামী নির্বাচনে কী হবে। খালেদা জিয়া যদি অ্যাক্টিভলি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন তাহলে তো এইটা তোমার বিএনপির জন্য দ্য বেস্ট ছিল, তাই না? যে উনি যদি সুস্থ থাকতেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতেন তাহলে দ্য সিনারি উড বি কমপ্লিটলি ডিফারেন্ট। ইভেন তারেক রহমান যে আসলো, তারেক রহমান আসার পরে যে পার্টির চেয়ারপারসন হলো, উনি তো ভোটে হয় নাই, পার্টির কনভেনশন করে হয় নাই, উনি স্থায়ী কমিটিতে বৈশা স্থায়ী কমিটির লোকেরা ওনার পার্টির চেয়ারম্যান বানাই দিচ্ছে। এবং তুমি যদি বিএনপির কনস্টিটিউশন দেখো, বিএনপির কনস্টিটিউশনে কিন্তু এটা লেখা নেই। এবং বিএনপি আরেকটা কাজ করতে পারে নাই, সেটা হলো যে জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে তার পার্টিরে মেলানো, যে মানুষ একটা পরিবর্তন চায় এবং বিএনপিও নিজেরে বদলাইতেছে, যে আমিও পরিবর্তন চাই, আমিও বদলাইতেছি, এই কাজটা করে নাই। এটা আমি মনে করি যে বিএনপির দিক থেকে একটা প্রচণ্ড উইকনেস। এখন আমি মনে করি ইলেকশন ইজ এনিবডিজ গেম। মানে লুকস লাইক যে ধরো ভোটের পার্সেন্টেজ হয়তো প্রায় কাছাকাছি থাকবে, সিটের ব্যাপারে প্রেডিকশন করা কঠিন, কারণ বাংলাদেশে ধরো 3-4% ভোটের ব্যবধানে সিট ব্যাপারে অনেক। দেশে তো ইলেকশনের মৌসুম পুরা শুরু হয়ে গেছে বহু বছর পরে। হ্যাঁ, এবং আমার কাছে তো লাস্ট ধরো মিনিমাম স্ট্যান্ডার্ড ইলেকশন হয়েছে কত 2008-এ, তাই না? 2008 আমি আসলে কখনো কাউন্ট করি না 2008, বাট স্টিল 2008 তুমি যদি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ধরো আর কি, 2008-এর নির্বাচন যদি ধরো, এখন হলো 2026, তো কত 18 বছর পরে, রাইট? 18 বছর 17 বছর আর কি মাঝখানে। লং টাইম। আফটার 17 ইয়ার্স আমরা একটা নির্বাচন দেখতেছি। দ্যাটস ভেরি গুড। তো আপনার সো জোট হয়ে গেছে, দুইটা জোট, মানে বিএনপিকে জোট বলা যাবে না, বিএনপি প্লাস তার শরিক দল এবং জামাত এনসিপিতে একটা জোট, বড় জোট, সাথে খেলাফত মজলিস। তো আপনার কাছে 10 দলীয় জোট। হ্যাঁ, 10 দলীয় জোট, হ্যাঁ 10 দলীয় জোট, 11 তো ছিল বাট এখন 10। সো আপনার কাছে ওভারঅল কি মনে হয় ইলেকশনে এখন পর্যন্ত আপনার কাছে কাদের সম্ভাবনা কেমন, কি মনে হয়? দেখো, প্রথম পয়েন্ট হলো যে একটা লম্বা সময়ের পর নির্বাচন হইতেছে, তাই না? আমরা তো একটা সুষ্ঠু নির্বাচন চাই, একটা ডেমোক্রেটিক প্রসেস চাই। তো এটা আমি মনে করি মোমেন্ট অফ সেলিব্রেশন আমাদের জন্য। সেকেন্ড মোমেন্ট অফ সেলিব্রেশন হচ্ছে যে আওয়ামী লীগের যেই ফ্যাসিজমের মধ্যে দিয়ে আমরা আসছি, আওয়ামী লীগ নাই এই নির্বাচনে। শেখ হাসিনা দিল্লিতে বসে তোমার দেখতেছে যে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হইতেছে। মানে এটা কেমন একটা হিস্টোরিক ব্যাপার, মানে ব্যাপার। ইটস এ ট্রিমেন্ডাসলি, একটা নির্বাচন রাতের বেলা করছে, রাইট, আর একটা নির্বাচন বিরোধী দল ছাড়া, তাই না? তোমার অপ্রেসিভ পন্থায় করছে। এবং তোমার মনে আছে যে দুইটা নির্বাচনে ভারত ডিরেক্টলি এখানে তোমার তাদের পররাষ্ট্র সচিব ইন্টারফেয়ার করছে, ডিকটেট করছে। তো এখন হাসিনা ভারতে বসে দেখতেছে যে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হইতেছে, লোকেরা আনন্দ করতেছে, নির্বাচনী ক্যাম্পেইন করতেছে, ভোট দিতেছে। তাই আমি মনে করি দ্যাটস আ মোমেন্ট অফ সেলিব্রেশন আমাদের জন্য। থার্ড পয়েন্ট হলো যে নির্বাচনটা কম্পিটিটিভ হইতে যেতেছে। যেমন তুমি ধরো যে জুলাইয়ের পরে যখন আমরা প্রথম গেলাম, তখন তো ধরো বিএনপি এখানে মোস্ট ফেভারিট ছিল, এনসিপি তোমার একটা তরুণদের নতুন পার্টি হিসেবে মার্চ করতেছে, এবং জামাত ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টির মধ্যে একটা যারা আগে ছিল, তার মধ্যে জাতীয় পার্টি ড্রপ আউট হয়েছে, আওয়ামী লীগ ড্রপ আউট হয়েছে। তো তখন আমাদের কাছে ক্লিয়ার ছিল না যে নির্বাচনী জায়গাটা কতখানি কম্পিটিটিভ হয়ে উঠবে। তো সেই জায়গায় ওভার দ্য টাইম তোমার জামাত ইসলাম একটা ভালো মাপের কম্পিটিটর হিসেবে আসছে। এখন আমি মনে করি ইলেকশন ইজ এনিবডিজ গেম। মানে লুকস লাইক যে ধরো ভোটের পার্সেন্টেজ হয়তো প্রায় কাছাকাছি থাকবে, সিটের ব্যাপারে প্রেডিকশন করা কঠিন, কারণ বাংলাদেশে ধরো 3-4% ভোটের ব্যবধানে সিটের ব্যবধান হয়ে যেতে পারে অনেক। 2001-এ যেখানে তোমার 4 দলীয় জোট 200-র উপরে সিট পাইছিল, সেখানে কিন্তু 210টা না এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু মোর দ্যান 200 সিট পাইছিল। এবং সেখানে কিন্তু আওয়ামী লীগ ভোটের পার্সেন্টেজে খুব বেশি পিছায় ছিল না, কিন্তু সিটের পার্সেন্টেজ অনেক পিছায় ছিল। তো এটাও এখন এটা হতে পারে আর কি। কিন্তু এই নির্বাচনে যেমন বিএনপি জিততে পারে, এই নির্বাচনে তোমার জামাতের 10 দলীয় জোটও জিততে পারে মোরাললেস। আমরা যতটুকু দেখতেছি যে বিএনপি ধরো ফেভারিট এই জায়গা থেকে যে সে আগে থেকেই কম্পিটেন্ট পলিটিক্যাল পার্টি, আগে ক্ষমতায় ছিল, তার গোর ভোট অনেক এই জায়গায়। আচ্ছা, ধরেন আমরা এক একটা জোট ধরে ধরে আসি। হ্যাঁ, ওকে, তুমি যদি ধরো বিএনপির পজিটিভ দিক কি আর কি, আমি যদি বিএনপি ধরেন আমরা যদি মনে করি যে বিএনপি, ধরেন আমরা এজিউম করি যে বিএনপি জিতবে না, তুমি অ্যাজিউম করো না, তুমি ধরো যে দুইটা জোটের প্রসকন, যে কোন ওয়েতে, যে কেন এটাকে আমি মনে করতেছি সে কতটুকু পাবে, এই জায়গা থেকে যদি আমরা ধরি, তাহলে দেখো বিএনপির জন্য পজিটিভ দিকটা হলো যে বিএনপি আগে থেকে বড় পার্টি, তাই না? মানে তুমি ধরো সে কোর 30% ভোট পাইছে সবসময়। হ্যাঁ, গ্রাসরুটে এটা মানে বেশ স্ট্রং পজিশন আছে আর কি। তো সেই জায়গা থেকে ধরো বিএনপি অলওয়েজ বড় মাপের কম্পিটিটর। এবং এর আগে আমরা যতগুলো পোল দেখছি সেখানে কিন্তু বিএনপি জামাতের চাইতে অল্প ব্যবধানে আগায় ছিল, কিন্তু আগায় ছিল 3-4%, 3-4%। অনেকগুলো পোলের মধ্যে রিসেন্ট একটা দুটো পোল আমি বাদ দিলাম, আগের পোলগুলো যদি আমরা ধরি, তাহলে সেই জায়গা থেকে বিএনপি তোমার কম্পিটেন্ট জায়গা। জামাত এখানে গেমে চলে আসছে কয়েকটা কারণে। একটা হলো যেহেতু আওয়ামী লীগ নাই, জায়গাটা ফাঁকা, সেই জায়গায় একটা সেকেন্ড পার্টি উঠবে, তো সেখানে জামাত ইসলাম রেসে উঠে আসছে। আপনাকে যদি এখানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে বিএনপির আর কি অ্যাডভান্টেজ আছে? বিএনপির ধরো মানে একটা বড় পার্টি, গ্রাসরুট অর্গানাইজেশন আছে,
এইটা ছাড়া বিএনপির আর কি অ্যাডভান্টেজ আছে? আমি খালেদা জিয়া টাওয়ারিং ফিগার বিএনপির তুমি ধরো খালেদা জিয়ার ইমেজটা স্টিল ম্যাটার্স। খালেদা জিয়ার ইমেজ স্টিল ম্যাটার, এবং খালেদা জিয়ার মৃত্যু এই সময়টা তোমার হ্যাজ টাচড মেনি পিপল। তুমি যে ধরো যে খালেদা জিয়া বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রির মানে ওয়ান অফ দ্য ফিউ ক্যারেক্টারিস্টিক্স যারা ধরো পার্টির বিয়ন্ডে নিজের উঠায় নিতে পারছে। খালেদা জিয়া যদি অ্যাক্টিভলি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন তাহলে তো এইটা তোমার বিএনপির জন্য দ্য বেস্ট ছিল, তাই না? যে উনি যদি সুস্থ থাকতেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতেন তাহলে দ্য সিনারিও উড বি কমপ্লিটলি ডিফারেন্ট। আর এইটা বাদে উনি যখন ধরো মানে অসুস্থ, এরপর তো মারা গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুক এবং ওনাকে জান্নাতে মর্যাদা দেখে আমরা এই দোয়া করি। তো উনি মানে ওনার ধরো মানে মৃত্যু, এটার যে শোক, এটা বহু মানুষকে টাচ করছে। এটা বিএনপির জন্য কিছুটা পজিটিভ দিক হইতে পারে, কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস এখানে দেখতে হবে, সেটা হলো যে বিএনপি একটা নিউ ফেজে যাচ্ছে, তাই না? খালেদা জিয়া তো এখন আর বিএনপির লিডার না, বিএনপির লিডার হচ্ছে তারেক রহমান। তো তারেক রহমানকে এখন ওনার নিজের রাজনীতি নতুন করে তোমার ডিফাইন করতে হবে। কিন্তু আমি আগের যেটা পজিশন যে বিএনপির স্ট্রেংথের জায়গা যদি আমি বলি, তাহলে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে লেগাসি, এটা বিএনপির একটা স্ট্রং পয়েন্ট। তারেক রহমান আমি মনে করি স্টিল ইয়ার টু প্রুভ হিমসেলফ। আমরা এখনো মানে তারেক রহমান স্টিল এ ব্ল্যাক বক্স আমার কাছে মনে হয়, রাইট? মানে 2000 ধরেন 2000 মানে প্রথম যে 2001 থেকে 2006 ওই সময় তারেক রহমানকে আমরা একভাবে দেখছি, বাট ওই জায়গাটা আমি নিতে চাই না। টু আগে এটার মাঝখানে টাইমটা এতটা সময় গেছে, এবং ধরো যে তখন ওনার বয়স ছিল 40-এর ঘরে, এখন ওনার বয়স 60-এর ঘরে, তাই না? সো ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট থিংস, এবং মাঝখানে একটা লম্বা সময় গেছে। আমি মনে করি যে তারেক রহমানের এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ইনিংস। এবং বিএনপি যেমন ধরো যে জিয়াউর রহমানের বিএনপি আর খালেদা জিয়ার বিএনপি দুইটা তো আসলে একটা দুই জিনিস, তাই না? জিয়াউর রহমান ক্ষমতায় ছিল গত 4-5 বছরের মতো সময়, ওই সময় উনি পার্টি করছেন। ওনার শাহাদাতের পরে তো বিএনপি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, তাই না? তারপর বিএনপির যে রিবার্থ, এটা কিন্তু হয়েছে খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়া। এটার মধ্যে দিয়ে তো বিএনপি 91 ক্ষমতায় আসছে। তো বেসিক্যালি খালেদা জিয়ার লিডারশিপ বিএনপিকে রিডিফাইন করছে, এবং সেখান থেকে তোমার 91, তারপর 96 ইলেকশন হারলো, আবার 2001-এর ইলেকশন জিতলো। তো দুইটা গভর্নমেন্ট উনি করছে। তাই মনে করি যে তারেক রহমান এখন মানে তুমি ধরো বিএনপি তারেক রহমানের লিডারশিপে কোথায় যাবে, এটা আমরা আরও 5 বছর পরে দেখতে পাবো। যেমন ধরো এই নির্বাচন বিএনপি জিতবে কিনা, তাহলে এটা তারেক রহমানের লিডারশিপের একটা কোশ্চেন হবে, যে তার একটা কন্ট্রিবিউশন হবে। জিতলে কিভাবে সরকার পরিচালনা করবে, যদি বিএনপি হারে বিরোধী দলে সে কিভাবে তোমার অ্যাপ্রোচ এবং অ্যাটিটিউড করতেছে সেটা। যেমন ধরো তারেক রহমান যদি আরও 1 বছর আগে দেশে আসতেন, তাহলে কিন্তু আমরা এই 1 বছরের কাজের মধ্যে দিয়ে তুমি বিএনপিকে কিছুটা ডিফাইন করতে পারতাম। কিন্তু উনি তো দেশে আসলেন মাত্র, এখন উনি নির্বাচনী প্রচারণায় যাইতেছেন। তো নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে আমরা হয়তো ওনাকে জাজ করতে পারবো কিছুটা। তাই মনে করি যে দিস ইজ দ্য বিগিনিং। মানে তারেক রহমানকে রেট করার ব্যাপারে এখন আমাদের হাতে এনাফ টাইম এবং ডাটা আসে নাই। তো এই কারণে আমরা তারেক রহমান ধরো পার্টির কোন জায়গায় নিয়ে দাঁড় করাইবেন, উনি কতটুকু কন্ট্রিবিউট করতেছেন, অ্যাড করতেছেন, ভ্যালু অ্যাড করতেছেন টু বিএনপি, এটা বলার সময় এখন আসে নাই। সেই জায়গা থেকে আমরা বলবো যে জিয়াউর রহমান এবং হচ্ছে বেগম খালেদা জিয়া, এটা বিএনপির একটা বড় ক্রেডিট। স্টিল এখনো দুজন টাওয়ারিং ফিগার, এবং স্টিল ভোটের পলিটিক্স স্টিল মানে ম্যাটার করবে তাদের ইমেজ, এবং বিএনপি যে একটা তোমার আগে থেকে একটা বড় পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের গ্রামে গঞ্জে তুমি যেখানে যাবে সেখানে বিএনপি লোক পাইবা, তাই না? সমাজে এরকমই তো ছিল, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, এরাই মানে আমরা তো বিএনপি এবং আওয়ামী লীগের বাইনারির মধ্যেই ছিলাম, এক্স্যাক্টলি। তো এই জায়গাটাতে কিন্তু বিএনপি যেটা পারে নাই সেটা হলো যে জুলাইয়ের পরে এই যে মানুষের মধ্যে একটা পরিবর্তন, আকাঙ্ক্ষা, চেঞ্জ, এইটার সাথে আমি মনে করি না যে বিএনপি খুব প্রপারলি কানেক্ট করতে। আচ্ছা, এখন এটা আমি বিএনপির লিমিটেশন বলবো। হ্যাঁ, আপনি এখন তাহলে স্ট্রেংথের জায়গাটা আমরা বুঝলাম। বিএনপি একটা গ্রাসরুট অর্গানাইজেশন, প্লাস হচ্ছে সব জায়গায় তাদের অর্গানাইজেশন আছে, এবং বিএনপির খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যেই বিরাট একটা ইমেজ, স্পেশালি খালেদের যে বিশাল ইমেজ, সেই ইমেজটাই স্টিল বিএনপির জন্য পজিটিভ, এবং তারেক রহমানেরটা আমরা এখনো জানি না যে ওটা কী হবে। সো এটা আমরা বুঝলাম বিএনপির স্ট্রেংথের জায়গাটা। লিমিটেশন জায়গাটা আপনি স্টার্ট করছিলেন। আমি মনে করি লিমিটেশন জায়গা দুইটা। একটা হলো যে বিএনপি অ্যাজ এ পার্টি কোনো রিফরমেশনের মধ্যে দিয়ে যায় নাই, তার ফলে বিএনপির যে সমস্ত ধরো ব্যাড লিগাসি আছে তার সবগুলো এখানে আছে। যেমন তুমি ধরো যে ওই যে আমেরিকান এক ডিপ্লোম্যাটের যেই একটা বক্তব্য দিয়ে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করলো, সেখানে দেখো তার একটা কমেন্ট ছিল যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপির তার ইন্টারনাল দুর্নীতি এবং অন্যান্য কারণে সে নিজেই তোমার সিঙ্ক করতে পারে। আচ্ছা, এই যে বিএনপির ব্যাপারে একটা পারসেপশন যে বিএনপি অ্যাজ এ পার্টি তোমার এটা দুর্নীতি, চাঁদাবাজির সাথে রিলেটেড, এবং পার্টির মধ্যে প্রচুর সন্ত্রাসী লোক বিভিন্ন জায়গায় তোমার এই জাতীয় কার্যক্রম করতেছে, এইখান থেকে বিএনপির যে একটা চেঞ্জ হওয়া প্রয়োজন, এই পরিবর্তনটা পার্টির লিডারশিপের মধ্যে হয় নাই। এটা বিএনপি করে নাই গত তোমার জুলাইয়ের পরে, তার কিন্তু সময় পেয়েছে।
ধরো এই যে 1.5 বছর যে টাইম, এই 1.5 বছরের টাইমের মধ্যে বিএনপি পারতো তার পার্টির প্রত্যেকটা জায়গায় কমিটি করতে, কনভেনশন করতে। ইভেন তারেক রহমান যে আসলো, তারেক রহমান আসার পরে যে পার্টির চেয়ারপারসন হলো, উনি তো ভোটে হয় নাই, পার্টির কনভেনশন করে হয় নাই, উনি স্থায়ী কমিটিতে বৈশা স্থায়ী কমিটির লোকেরা ওনার পার্টির চেয়ারম্যান বানাই দিচ্ছে। এবং তুমি যদি বিএনপির কনস্টিটিউশন দেখো, বিএনপি কনস্টিটিউশনে কিন্তু এটা লেখা নেই। বিএনপি কনস্টিটিউশন, হ্যাঁ, বিএনপি কনস্টিটিউশনে লেখা হলো যে ভোটে হইতে হবে পার্টির কনভেনশনে। ইন্টারেস্টিং। আমি তো ভাবছি যে ওকে, দেন মেবি আই এম রং। আমি তো ভাবছি যে হয়তো স্ট্যান্ডিং কমিটির এই ক্ষমতা আছে। না, পার্টির কনস্টিটিউশনে লেখা আছে যে স্ট্যান্ডিং কমিটি পার্টির কনস্টিটিউশনের যে কোনো সিচুয়েশনে ইন্টারপ্রেট করতে পারবো। ওকে, তার মানে তুমি একটা সেকেন্ডারি পাওয়ার দিতে পারো যে পার্টির স্ট্যান্ডিং কমিটি এর কথা কইতে পারে যে ওকে, যে আমার কনভেনশনে ভোটে আসার কথা, কিন্তু কনভেনশন আমি করতে পারতেছি না, এই সিচুয়েশনে কী করবো? তখন স্ট্যান্ডিং কমিটি করলো যে ঠিক আছে, আমি স্ট্যান্ডিং কমিটি মিল্লা বানায় দিলাম। ওকে, তাহলে সেটা হয়েছে। সেটা হইতে পারে, কিন্তু এটা কিন্তু এইভাবে লেখা নেই স্ট্যান্ডিং কমিটি। তোমার আরেকটা হলো বিএনপির কনস্টিটিউশনে এটাও লেখা নেই, আমি যতটুকু পর্যন্ত পড়ছি সেটা হলো যে হঠাৎ করে পজিশন ফাঁকা হলে কী হইব, এটাও লেখা নেই। ওকে, তো তার ফলে তো এখন খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে তো পার্টির চেয়ারপারসন পজিশন ফাঁকা হয়েছে। উনি হচ্ছেন বোধহয় অ্যাক্টিং চেয়ারপারসন এরকম ছিলেন, তাই না? তো সেখান থেকে যদি চেয়ারপারসন হলেন, এটা যদি কনভেনশন করে বিএনপি ভোটে করতে পারতো, তাহলে তো বিএনপির একটা ইন্টারনাল চেঞ্জ হতো। এবং আমি মনে করি বিএনপির যেটা প্রয়োজন ছিল সেটা হলো যে প্রত্যেকটা জেলায় কনভেনশন করা এবং কনভেনশন করে তার পার্টির একটা লিডারশিপ তুলে নিয়ে আসা। তো এই কাজটার দিকে বিএনপি যায় নাই। এবং বিএনপি আরেকটা কাজ করতে পারে নাই, সেটা হলো যে জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে তার পার্টিরে মেলানো, যে মানুষ একটা পরিবর্তন চায় এবং বিএনপিও নিজেরে বদলাইতেছে, যে আমিও পরিবর্তন চাই, আমিও বদলাইতেছি। এই কাজটা করে নাই। এইটা আমি মনে করি যে বিএনপির দিক থেকে একটা প্রচণ্ড উইকনেস, যেই কারণে তার পরিবর্তনের সাথে যায় নাই। এখন আপনার এই পয়েন্টের উপর আমার দুইটা কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে যে বিএনপির যে ইমেজটার কথা আমরা বলি, এখানে ধরেন একজন বিএনপি সাপোর্টার, সে বলবে যে বিএনপির এই ইমেজটা তৈরি করছে প্রাইমারিলি বাংলাদেশের যেই আওয়ামীপন্থী মিডিয়া এস্টাবলিশমেন্ট আছে, তারা এটা তৈরি করছে, তারা এটা তৈরি, এবং তারেক রহমানের যেই একটা ইমেজ এবং বিএনপির ইমেজ, এইটা হচ্ছে স্পেশালি বাংলাদেশের ওই আওয়ামীপন্থী মিডিয়া এস্টাবলিশমেন্ট তৈরি করছে। এটার অ্যান্সার। দেখো, এখানে যদি তুমি বলতে চাও যে এই মিডিয়া যদি এভাবে বলে যে আওয়ামী লীগ ভালো, বিএনপি খারাপ, এটা তাদের তৈরি করা জায়গা হতে পারে। কিন্তু আমাদের ট্র্যাডিশনাল রাজনীতির মধ্যে যে বাজে জিনিস আছে, আমাদের ট্র্যাডিশনাল রাজনীতিতে করাপশন আছে, ট্র্যাডিশনাল রাজনীতিতে চাঁদাবাজি আছে, এগুলো তো মিথ্যা হতো না, এগুলো তো ট্রুথ। বরং বিএনপির দিক থেকে এটা রাইট আর্গুমেন্ট না আমি মনে করি। কিন্তু একটা রাইট আর্গুমেন্ট আছে যেটা বিএনপি মাঝে মধ্যে করে। সেই আর্গুমেন্টটা হলো যে বিএনপি অনেক বড় দল এবং বিএনপিতে লোকেরা আসে, সমাজের সাধারণ মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে, তার ফলে এখানে কোয়ালিটি কন্ট্রোল করাটা কঠিন। এটা সাবস্টেন্সিয়াল। আরেকটা সাবস্টেন্সিয়াল আর্গুমেন্ট হচ্ছে বিএনপি, সেটা হলো যে ধরো আমরা বিএনপির যখন সন্ত্রাসী কর্মকাণ্ডের পার্সেন্টেজ দেই অথবা চাঁদাবাজির পার্সেন্টেজ দেই, এটা এরকম যে ধরো গ্রামের একটা বাজার আছে, সেখানে একজন আরেকজনের লাগে মারামারি করলো, তো দুজনে হয়তো বিএনপি করে। তার কারণ হলো যে মানে গ্রামে গঞ্জে পর্যন্ত বিএনপি তোমার একেবারে সব জায়গায় আছে। তার ফলে ওনাদের হয়তো জমি লয়ে একজন আরেকজনের সাথে মারামারি করতেছে, এটা বিএনপির ইনফাইট হিসাবে স্ট্যাটিস্টিক্স আসে। তো এটা হয় যে বিএনপি বড় দল বইলা, বিভিন্ন জায়গায় বিস্তৃত বইলা, এবং তার দলের মধ্যে কে আসবে না এটা তো ওইভাবে তোমার কন্ট্রোল না। কিন্তু এটা বাই ডেফিনেশন হইতে পারে, কিন্তু এটা তো একটা উইকনেসই, তাই না? তুমি ধরো যে একটা পার্টির মধ্যে যদি তার ক্যাপাসিটি এবং কোয়ালিটির যদি একটা স্ক্রিনিং না থাকে যারা দলের লিডার হইব, তাহলে তো এই পার্টি কোনোদিনই ভালো পার্টি হিসাবে দাঁড়াইতে পারবো না। তো এই প্রবলেম তো বিএনপির আসছেই। প্রবলেমটাকে হয়তো তুমি ব্যাখ্যা করতে পারো, তাই না, যে কী কারণে আসছে, কিন্তু এই প্রবলেমটা কোনো না কোনোভাবে তো কন্ট্রোল করতে হবে। বিএনপি ফর দ্য লাস্ট 1.5 ইয়ার্স তোমার এইটাকে অ্যাড্রেস করে নাই সাবস্টেন্সিয়ালি। একটা অ্যাড্রেস করছে যেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেটা হলো বিএনপি প্রচুর লোককে দল থেকে বহিষ্কার করছে। এখন দেখো, সামটাইমস আমরা এই স্ট্যাটিস্টিক্সটা ইউজ করতে পারি টু প্রুভ দ্যাট যে বিএনপি লোকেরা তো আসলে সন্ত্রাসী চাঁদাবাজি করে, না করলে তারা বহিষ্কার করলো কেন, তাই না? কিন্তু আমি এটা করতে চাই না, আমি বরং বিএনপিকে অ্যাপ্রিসিয়েট করতে চাই যে তারা এটা অ্যাড্রেস করতেছে যে এটা আমার প্রবলেম অ্যান্ড আই এম ট্রাইং টু সলভ দিস প্রবলেম। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই, কিন্তু দ্যাট ওয়াজ নট এনাফ ফর বিএনপি। এবং এটা কখনোই এনাফ হইব না যদি না তুমি এটাকে আরও কম্প্রিহেন্সিভলি চিন্তা না করো যে আমি টোটাল পার্টিকে কীভাবে রিফর্ম করবো। তো আমার কাছে মনে হয় যে এইখানে বিএনপির যেটাকে টুডে আর টুমোরো করতে হইব সেটা হলো যে ভালো লোকদেরকে পার্টির লিডারশিপে উঠায় আনতে হবে কোনো না কোনো সাংগঠনিক প্রসেসের মধ্যে দিয়ে। এটা দেখো, জিয়াউর রহমান করছিল। জিয়াউর রহমান তার মানে প্রথম দিকে যখন পার্টি ফর্ম করছে, ওনার হ্যান্ডপিকড লোক ছিল, মেনি পিপল। ধরো সাইফুর রহমান, ওনার হ্যান্ডপিক লোক ছিল। খন্দকার মোশাররফ হোসেন ওনার হ্যান্ডপিক লোক ছিল। বদরুদ্দোজা চৌধুরী, ওনার হ্যান্ডপিক লোক ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনার হ্যান্ডপিক লোক ছিল। তো তুমি যখন পার্টির মধ্যে এভাবে একটা কালেকটিভ লিডারশিপ, কম্পিটেন্ট লিডারশিপ যদি উঠায় নিয়ে না আসো, তাহলে তুমি কোনোদিন এই প্রবলেম সলভ করতে পারবে না। তাই আমি মনে করি এইটা বিএনপির একটা সিরিয়াস প্রবলেম, যেটা বিএনপি তোমার অ্যাড্রেস করে নাই। সামটাইমস আমার কাছে মনে হয় যে তারেক রহমান চিন্তা করছেন যে এইটা উনি দলের মধ্যে পারবেন না, উনি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হয়ে যখন পাওয়ারফুল হবেন তখন ইন্টারফেয়ার করবেন। কিন্তু তুমি যদি পার্টির আগে ইন্টারফেয়ার না করো এবং রিঅর্গানাইজ না করো, ক্ষমতায় যায় রিঅর্গানাইজ করা সম্ভব কিনা
কারণ তখন তোমার সরকারও চালাইতে হবে, আবার দল চালানো, দুইটা কিন্তু এট দ্য সেম টাইম ইজ ভেরি কমপ্লিকেটেড। এবং তখন অনেক চ্যালেঞ্জেস আসবে, আপনি দেশ চালাচ্ছেন। এক্স্যাক্টলি। তো এটাকে আমি মনে করি যে বিএনপির একটা বড় লুপ হোল তোমার এই সময়টার মধ্যে হচ্ছে। জামাতকে যদি আমরা দেখি, জামাতের জোট যদি দেখি, সেটা হলো যে দেখো জামাত তো কখনোই একটা বড় মাপের গণসংগঠন ছিল না বাংলাদেশে, তাই না? জামাত ম্যাক্সিমাম ভোট পাইছিল 91-12% মতো, সংসদে তাদের সর্বোচ্চ আসন ছিল বোধহয় 18টা। তাহলে এখন জামাতের যে ডেভেলপমেন্টটা হয়েছে এটা কমপ্লিটলি নিউ, একটা নতুন সিচুয়েশন। এই সিচুয়েশনটা হলো যে আওয়ামী লীগ ড্রপ আউট হয়েছে, রাজনীতিতে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এবং জুলাইয়ের মধ্য দিয়া মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে তারা একটা পরিবর্তন চায়, তারা রাজনীতিতে আগের জিনিস দেখতে চায় না। তো এই যে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা, এইটাকে জামাত সামহাউ কানেক্ট করতে পারছে। এই কানেকশনটার একটা স্ট্যাটিস্টিক্স আমরা দেখি হলো ছাত্র সংসদ নির্বাচন, যেখানে দেখছো যে ছাত্র শিবির তোমার ম্যাসিভলি জিতছে কনসিস্টেন্টলি ওয়ান আফটার অ্যানাদার। তার মানে এটা একটা প্যাটার্ন সমাজে। এই প্যাটার্নটা যদি সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যেও হয়, আমি যতটুকু সমাজকে দেখি, মানুষের সাথে কথাবার্তা বলি, তাতে আমার কাছে মনে হয় যে একটা গ্রুপ অফ পিপলের মধ্যে রাজনীতি পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। তারা মনে করে যে এই যে কারাপশনের রাজনীতি যেটা চলতেছে বাংলাদেশে, এটা চলা উচিত না। এবং সেই জায়গায় তারা মনে করে যে জামাত যেহেতু এত বড় পার্টি কখনো ছিল না, কখনো এককভাবে সরকার চালায় নাই, কাজে জামাতের রাজনীতিটা একটা নতুন রাজনীতি হবে। এই রাজনীতির আগে আমরা কখনো দেখি নাই, বড় আকারে দেখি নাই, ছোট স্যাম্পল দেখছি আমরা। ছোট স্যাম্পল দেখছি যে তোমার বিএনপির সাথে জামাত জোট সরকারে ছিল, 2 জন মন্ত্রী ছিল, এবং সেই মন্ত্রীরা করাপশন করে নাই, এই জায়গাতে তাদের একটা পারসেপশন আছে, কিন্তু বড় আকার আমরা কখনো দেখি নাই। তাহলে জামাত যদি একটা পার্টি হিসাবে এই পুরো জিনিসটাকে ম্যানেজ করে, তাহলে হয়তো তারা ভালো ম্যানেজ করতে পারবে। আবার বিএনপি যেহেতু এই পরিবর্তনটাকে কানেক্ট করতে পারে নাই, তাহলে বিএনপির প্রতি তাদের আস্থাটা আসে না। এই জায়গা থেকে আমি মনে করি যে জামাতের ব্যাপারে একটা নতুন আস্থা তৈরি হয়েছে সমাজে। এটা একটা স্ট্রেংথ আপনি বলতেছেন। এটা জামাতের একটা স্ট্রেংথ। এবং জামাতের আরেকটা স্ট্রেংথ হলো এই যে বিএনপির মধ্যে পার্টির কোয়ালিটি কন্ট্রোলের যে প্রবলেমটা আছে, এটা তো জামাতের মধ্যে নাই, কারণ জামাত ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ পার্টি। তোমার জামাত অনেকটা ওই লেফটিস্ট ঘরানার ক্যাডার বেসড পার্টির মতো আর কি, যেখানে ধরো একটা লোক আইসা জামাতে ঢুইকা উপরে ওঠার যে প্রসেস, এটা প্রচুর জায়গায় তোমার ডাবল চেক হয়, স্ক্রিনড হয়, হঠাৎ করে কেউ জামাতের তোমার লিডারশিপ পর্যায়ে চলে যেতে পারে না। তো এই কন্ট্রোল থাকার কারণে জামাত অ্যাজ এ পার্টি মোর কোয়ালিফাইড, তার মধ্যে একটা তোমার কোয়ালিটি কন্ট্রোলের জায়গা আছে। জুলাইয়ের পর একটা রিনিউড ইন্টারেস্ট আছে, মানুষের রাজনীতি পরিবর্তন দেখতে চায়, তো সেই পরিবর্তনের জায়গায় তারা জামাতের কম্পিটেন্ট বলে মনে করতেছে। জামাতের আরেকটা পজিটিভ দিক হলো, সেটা হলো ওভার দ্য টাইম ছাত্র শিবিরের থ্রুতে তোমার একটা জেনারেশন তৈরি হয়েছে, যেই জেনারেশন পলিটিক্যাল অ্যান্ড কম্পিটেন্ট। এটা বাংলাদেশে আর কোথাও হয় নাই। এটাকে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে তুমি কম্পেয়ার করতে পারবা 60-এর দশকে তোমার লেফটিস্ট অর্গানাইজেশনগুলোর সাথে, যে বাংলাদেশে তখন মোটামুটি যারা ভালো ছাত্র, তাদের মধ্যে যারা কালচারাল অ্যাক্টিভিস্ট, তারা পলিটিক্স সম্পর্কে তোমার মোটামুটি চিন্তাভাবনা করে, ছাত্র হিসেবে ভালো, তাদের মধ্যে একটা কোয়ালিফাইড জেনারেশন তখন বামপন্থী ছাত্র রাজনীতিতে যাইতো 60-70-এর দশকে। ওই জিনিসটা এখন এখানে তোমার রিক্রিয়েট হইতেছে ডানপন্থীদের মধ্যে। তুমি ছাত্রদল বা ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবিরের যে টোটাল জেনারেশন, তার 10 ভাগের 1 ভাগও পাইবা না। তুমি যে কম্পিটেন্ট, কোয়ালিফাইড, অনেস্ট, লিডারশিপ যোগ্যতা সম্পন্ন, আবার রাজনীতিও করে। সাধারণত তুমি যদি ধরো যে নন পলিটিক্যাল লোকের মধ্যে যাও বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে, তাহলে পাবা তুমি অনেক, কিন্তু পলিটিক্যাল গ্রুপের মধ্যে যদি যাও তাহলে তুমি পাবা না। এই জায়গায় ছাত্র শিবির একটা এক্সট্রাঅর্ডিনারি জেনারেশন তৈরি করছে। এই জেনারেশনটা এখন তোমার থ্রু জামাত, তোমার এই যে কনফিডেন্সটা মানুষের যে না, জামাত আসলে হয়তো পরিবর্তন করতে পারবে আসলে, এই কনফিডেন্সটার সাথে তোমার কানেক্টেড হইতেছে। তার ফলে জামাত একটা ইমার্জিং রাইট উইং পলিটিক্যাল পার্টি হিসেবে দাঁড়াইতেছে। এখন এই ইমার্জেন্সটা কত বড়, এটার কোনো ডাটা আমাদের হাতে নাই, যে কারণে আমরা ক্লিয়ারলি প্রেডিক্ট করতে পারবো না আগামী নির্বাচনে কী হবে। এখন যদি এই যে রিনিউড ইন্টারেস্ট মানুষের, এই রিনিউড ইন্টারেস্টটা যদি তুমি ধরো যে অনেক বড় হয়, তাহলে হয়তো তুমি ছাত্র সংসদ নির্বাচনের মতো একটা মিরাকল দেখতে পারবা। আবার যদি এরকম হয় যে এটা মাত্র গ্রোয়িং, এখনও এত বড় হয়ে ওঠে নাই, যতটা শিক্ষিত আরবান তরুণদের মধ্যে হয়েছে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণদের মধ্যে হয়েছে, ওইটা গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে এতটা হয় নাই, তাহলে হয়তো তুমি দেখবা যে জামাত আগের চেয়ে অনেক বেশি ভোট পাইছে, কিন্তু হয়তো সিটে যায় এটা ওই পরিমাণ কনভার্ট হয় নাই। তো আমি মনে করি ইন এনি পার্সপেক্টিভ এই নির্বাচনের ডাটা উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং টু সি যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। কিন্তু আপনি একটা পয়েন্ট হয়তো আপনার কমেন্ট চাইবো আমি, সেটা হচ্ছে এনসিপি তো আমাদের সাথে জয়েন করছে। সো এনসিপির আমরা আগের ক্রেডিবল যেই 4টা বা 5টা জরিপ আছে, রিসেন্ট 2টা বাদে, সেই জরিপগুলোতে এনসিপির 3%-এর মতো, 2.5-3% মতো ভোট ছিল। এনসিপি জামাতের সাথে অ্যালাইন্ড হওয়ার কারণে ভোটের পলিটিক্সে জিনিসটা ঠিক কতটুকু, মানে 10 দলের জোট কতটুকু সুবিধা পাবে? আমি মনে করি স্ট্যাটিস্টিক্যাল ভোটের হিসাবে খুব বেশি সুবিধা পাবে না, কারণ তাদের যদি 3% ভোট থাকে, 3%-এর মধ্যে ধরো 1% ছুটে যাবে, 2% আসবে, কারণ যারা এনসিপি সাপোর্ট করে তার মধ্যে তো প্রেফারেন্স, ধরো সেকেন্ড প্রেফারেন্স তাদের জামাত না বিএনপি, সেটার মধ্যে একটা ডিস্ট্রিবিউশন থাকবে। তো 2% ভোট যদি জামাতের আসে, আর আগের যে স্ট্যাটিস্টিক্স, তাতে আনডিসাইডেড ভোটারদের একটা বড় অংশ জামাতের পিক করতে হবে এনি হাউ।
তো এটা আসলে ডিপেন্ড করবে আর অনেক কিছুর উপরে। কিন্তু এনসিপি আসার ফলে জামাতের যেটা সুবিধা হয়েছে সেটা হলো যে এখনকার পলিটিক্যাল স্ফিয়ারে বিএনপি জামাতের পর তো তোমার এই তরুণদের পার্টি, তারা যে পর্যন্ত যাওয়ার কথা ছিল ওই পর্যন্ত উঠতে পারে নাই, কিন্তু তারপরে তুমি যদি ধরো তারা একটা ইমার্জিং পলিটিক্যাল পার্টি, তো তারা যদি জামাতের ব্লকে থাকে তাহলে স্ট্র্যাটেজিকলি তোমার লাভ। প্রথম লাভ হলো যে এরা জামাতের বিপক্ষে কথা কইব না এখন, তাই না? তুমি তো আদার সাইডে থাকলে অথবা থার্ড জায়গায় থাকলে আরেকজনকে তোমার ট্যাকেল করতে হতো, তো এখন তোমার তাকে ট্যাকেল করতে হইতেছে না, এটা হলো প্রথম লাভ। সেকেন্ড লাভ হলো বিএনপিকে ট্যাকেল করার জন্য তুমি এখন একলা না, তোমার সাথে আরেকটা ফেজ আসছে। তাই মনে করি স্ট্র্যাটেজিকলি এটা ভালো। গভর্নমেন্টে গেলে একসাথে গভর্নমেন্টে যাবে, তাই না? অথবা বিরোধী দলে গেলে তোমার একসাথে বিরোধী দলে যাবে, তখন বিএনপি এগেনস্টে সবাই উভয়ই থাকতেছে, সেই জায়গা থেকে একটা স্ট্রং বিরোধী দল হবে, স্ট্রং বিরোধী দল হবে। কিন্তু ভোটের পার্সেন্টেজে আমি মনে করি যে এই 2%-এর চাইতে বড় ইম্প্যাক্ট ফেলবে তুমি আনডিসাইডেড ভোটারদেরকে অ্যাট্রাক্ট করতে পারতেছো। সো ওইটা আমরা এখনো জানি না আসলে। না, ওটা জানি না। আর সেই জায়গা থেকে যদি আমি বলি তাহলে ধরো যে মানে জামাতকে যদি জিততে হয় তাহলে এই জায়গা থেকেই জিততে হবে যে মানুষ পরিবর্তন চায়। সেখানে এনসিপি আর নতুন করে জামাতের কোনো হেল্প করবে না। তার কারণ হলো এনসিপির প্রতি ট্রাস্ট যদি জামাতের চাইতে বেশি থাকতো তাহলে তুমি ছাত্র সংসদ নির্বাচনে তাদেরকে পাইতা কোথাও না কোথাও, তাদের একেবারে সব জায়গায় লাপাত্তা হয়ে গেছে মোরাললেস, তাই না? তো এই জায়গা থেকে আমি মনে করি যে মানে এটা আসলে ডাজন্ট ম্যাটার। কিন্তু স্ট্র্যাটেজিকলি এনসিপি জামাতের সাথে জুটে আসছে, এটা ভালো। তার কারণ হলো যে জামাত যে মডেলটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে সেটা হলো যে আমরা শুধু একা না, আমরা সমাজের অন্যদেরকে সাথে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে চাই। তো এটা মানে ফ্রম অল পার্সপেক্টিভ এটা ভালো আর কি। ওকে। আচ্ছা, তো এখন ইলেকশনের তো আপনার ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। ক্যাম্পেইনে আমরা এখন বিভিন্ন রকমের রেটরিক দেখতেছি আর কি। খুবই স্বাভাবিক আমার বোধ হয় যে ইলেকশনের আগের টাইমটা তোমার মানে প্রচন্ড কেওয়াটিক হবে, একজন আরেকজনের ব্যাপারে নানান কথাবার্তা বলবে, এগুলো খুব সিরিয়াসলি ধরার কিছু নাই। আমি জাস্ট হচ্ছে তোমার দুইটা কমেন্ট করবো। একটা কমেন্ট হলো যে পার্টির টপ লিডারশিপ পর্যায়ে এই মানে তোমার কথাবার্তা বলাটা এটা খুব হট না হলে ভালো। মানে আমাদের ওভারঅল পলিটিক্যাল এনভায়রনমেন্টটাতে আমরা সিভিল রাখতে চাই, ডিসেন্ট রাখতে চাই। তো তার ফলে যে ধরো দুই জোটের যারা টপ লিডারশিপ তারা যদি একটা লিমিট মেনটেন করে তাহলে দীর্ঘমেয়াদে আমাদের রাজনীতির জন্য ভালো। আমরা এটা যাতে টক্সিক একটা এনভায়রনমেন্টে না যায়। এই জায়গায় দেখো আমি এর আগেও একটা দুইটা আলোচনা এটা কোট করছি, আমি প্রায় এটা কোট করি যে তুমি যদি 90-এ এরশাদ বিরোধী আন্দোলন দেখো তাহলে তুমি দেখবা সেখানে হাসিনা এবং খালেদা দুইজন একসাথে ইন্টারাক্ট করতেছে, তাদের বয়স কম ছিল, খুব লাভলি পিকচার ওই সময়ের। হাসিনা তো তখন এই হাসিনা হয়ে ওঠে নাই, তো তারা তারেক রহমানের বিয়েতে তো হাসিনা আসছিল। তো হ্যাঁ, তো এখন দেখো এই যে তারা দুইজন একসাথে আন্দোলন করলো খুব ক্লোজ একজন আরেকজনের সাথে, সেই জায়গা থেকে যাইতে যেতে 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 কনভার্সড হইতে হইতে তারা কোন জায়গায় গেল। এবং এই যে কনভার্সড হইতে গিয়ে যাইয়া দুইটা পার্টি তোমার একজন আরেকজনের সাথে শত্রু হয়ে উঠলো, সাপে নলে সম্পর্ক হয়ে উঠলো, এতে তো শুধু ব্যক্তিগতভাবে পার্টির লস না, দেশের লস কালেক্টিভলি। তো সেই জায়গা থেকে আমরা এখন একটা বিএনপি জামাত দ্বিদলীয় সিস্টেমে যাইতেছি। তো এই সিস্টেমটার মধ্যে একটা স্ট্যাবিলিটি থাকতে হইব, একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হইব, একটা সিভিলিটি থাকতে হইব, একজন আরেকজনের ব্যাপারে রেসপেক্ট থাকতে হবে, সহনশীলতা থাকতে হইব। এবং এইটা তুমি পার্টির টপ পর্যায় থেকে না হইলে এটা হয় না কখনো। মানে যেমন তুমি ধরো যে ডিসেম্বরে নির্বাচন নিয়ে বিএনপির সব লোক একসময় খুব অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন শুরু করলো না, তো বিএনপি নিজেই যখন ফেব্রুয়ারি ইলেকশন মাইনে নিল তখন তার ডিসেম্বরে কোনো ক্যাম্পেইন নাই। তো এটা অলওয়েজ ডিপেন্ড করে পার্টির টপ লিডারশিপের তোমার অ্যাটিটিউডের জায়গা থেকে। তো সেই জায়গা থেকে আমার কনসার্নটা হলো যে পার্টির টপ লিডারশিপরা যেন একটা ডিসেন্সি মেনটেন করে। তো আর বাকি জায়গায় ইলেকশন ক্যাম্পেইনের সময় দ্যাটস ওকে, আমার মধ্যে দ্যাটস ফান, এক্স্যাক্টলি দ্যাট উইল বি ফান। দ্য আদার থিং হলো ইলেকশনের যেন ভায়োলেন্স না হয় এটা। তো এখন যেভাবে যাচ্ছে আমার কাছে মনে হয় যে প্রি ক্যাম্পেইনে খুব বেশি ভায়োলেন্ট সিচুয়েশন আমরা দেখবো না ইনশাল্লাহ। বাংলাদেশে একটা রিনিউড, হ্যাঁ এটা মানে ভায়োলেন্সের নিউজ কিন্তু আসতেছে। এবং এমন জায়গায় যেমন আমার যে নির্বাচনী এলাকা আমাদের আর কি, আমি যে এলাকায় বড় হয়েছি ভোলাচার, তো সেইখানে আপনার ধরেন খুবই ভায়োলেন্ট বিএনপির খুবই ভায়োলেন্ট একটা নিউজ আমি ডেল্টা লেন্স যে নতুন একটা নিউজ প্ল্যাটফর্ম, ওখানে আমি দেখলাম যে তারা হয়েছে। এবং তারপরে কুমিল্লা হয়েছে, তারপরে চিটং, তো তুমি যদি স্টিল বিভিন্ন জায়গায় হ্যাঁ কিছু ভায়োলেন্স হইতেছে ট্রু, কিন্তু তারপরে তুমি যদি স্টিল এটাকে মানে টোটালটার তুলনা করো তাহলে কিন্তু এখনও মানে এইটা খুব এক্সট্রিমলি ভায়োলেন্ট জায়গায় যায় নাই, এবং আমি মনে করি ইনশাল্লাহ যাবেও না। মানে এইবার মানুষের একটা ডিফারেন্ট পরিবর্তিত নির্বাচন দেখার একটা আকাঙ্ক্ষা আছে। তো এটাকে যত মিনিমাইজ করে রাখা যায়, এবং দুইটা পার্টিরও খুব কেয়ারফুল থাকা দরকার যাতে করে যারা কোনো অবস্থাতে এরকম একটা ভায়োলেন্ট সিচুয়েশন যেন এনকারেজ না করে। না, আমার মনে হয় এটা আপনার লাস্ট পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে পার্টি লিডারশিপ যাতে এই ভায়োলেন্সগুলোর ব্যাপারে একটা কড়া স্টেপ নেয়। আপনি ভায়োলেন্স করতে আপনি ভোটে জিতলেন, বাট আপনি তো লেজিটিমেসি হারাইতেছেন। দেখো আমরা কিন্তু একটা এক্সাম্পল দেখলাম যে হাসিনা হইয়া দেশে থাকা যায় না, আর খালেদা হইয়া তুমি যদি অপ্রেস্ট হও, জেলেও থাকো, তারপরেও তোমার মৃত্যু হয় সম্মানজনক এবং উইথ সেলিব্রেশন অফ দ্য পিপল। কাজে কোনো পলিটিক্যাল পার্টি যদি মনে করে
যে সে ভায়োলেন্স কইরা ক্ষমতা দেখাইয়া আসলে তার কোনো লাভ হইব, আমি মনে করি না সামনে বাংলাদেশে লাভ হবে। এগুলো যারা করবে তারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দে উইল পে আ প্রাইস। কাজে তুমি অল আউট ভায়োলেন্সে গেলে লোকেরা মনে করবে তুমি হাসিনার ডেপুটি, তুমি সেকেন্ড হাসিনা, এবং এটার মানে ভোটেও এটার ইম্প্যাক্ট পড়বে এবং সামনের দিনে আন্দোলনেও এটার ইম্প্যাক্ট, বিশাল ইম্প্যাক্ট, বিশাল impact। মানুষ যদি এখন যে দুইটা বড় দল বিএনপি এবং জামাত, তাদের কাউকে যদি আওয়ামী লীগের সাথে মিলায় ফেলে, তাইলে ওই দলটার জন্য আই ফিল রিয়েলি সরি ফর দ্যাট। ইম্পর্টেন্ট এটা। তুমি দেখো যে ছাত্রদল কেন ছাত্র সংসদ নির্বাচনে জিততে পারলো না, তার কারণ হইল আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে যে সাধারণ ছাত্রদের মধ্যে একটা ভীতি যে ছাত্রদল আসলে তারা ছাত্রলীগের মতো ক্যাম্পাস পলিটিক্স করবো। হ্যাঁ, আমরা কিন্তু জানতাম না যে আসলে করতো কিনা। এক্স্যাক্টলি না, এটা জাস্ট তুমি আগে ভাগেই যেহেতু তাকে এবং ছাত্রলীগের একই ধারার রাজনীতি বলে মনে করে, তো তারা মনে করতেছে তার একটা ফিয়ার আছে, ভয় আছে, ফোবিয়া সবসময় রিয়েল হয় বিষয়টা এরকম না, কিন্তু তোমার পারসেপশন হইতে পারে। তো সাধারণ ছাত্রদের মধ্যে একটা ফোবিয়া আছে যে তারা মনে করে যে ছাত্রদল আসলে তারা ছাত্রলীগের মতোই রাজনীতি করবে, সেই জায়গা থেকে তারা এটা দেয় নাই। তো ঠিক একইভাবে জাতীয় রাজনীতিতে কেউ যদি এখন ক্ষমতা চর্চা করে, বাজে ক্ষমতা চর্চা করে, ভায়োলেন্স করে, তাহলে তার ব্যাপারে কিন্তু মানুষের পারসেপশন তোমার চেঞ্জ হবে বলে আমার কাছে মনে হয়। দেখো একটা জিনিস, এখন নির্বাচনী ক্যাম্পেইন চলতেছে, নির্বাচনে নানান পার্টি নানান প্রতিশ্রুতি দিতেছে। তো একটা সময় পর্যন্ত তোমার পলিসি ইম্পর্টেন্ট যে তুমি কি করতে চাও, তোমার ভিশন কি, কিন্তু এরপর যখন তুমি ইলেকশনে ক্যাম্পেইনে যাবা তখন সব জায়গায় যাবার প্রতিশ্রুতি দিবা, তাই না? এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো। তো এগুলো সব কি তারা করে নাকি? করে তো না। তো মোর ইম্পর্টেন্ট কোনটা? মোর ইম্পর্টেন্ট হলো তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিচিউড, সে ভদ্র ভাষায় কথা বলে কিনা। কারণ যে জেন্টলম্যান, সে ক্ষমতায় আইসা তোমার সাথে ভালো ব্যবহারই করবো। আর যারে তুমি দেখবে অ্যারোগেন্ট, সে যদি তোমার 15টা প্রতিশ্রুতি দেয়, কিছু যায় আসে না। তার কারণ হলো কিছু প্রতিশ্রুতি ডিপেন্ড করে মানে এটাকে তুমি কীভাবে বাস্তবায়ন করো। যেমন ধরো আমি দুটো উদাহরণ দিই তোমার। একটা উদাহরণ হলো বিএনপি বললো কিছুদিন আগে বোধহয় তারেক রহমান যে ঢাকার একটা বস্তিতে একটা ওনারা ফ্ল্যাট করে দিবে, তাই না? বড় বিল্ডিং করবে, ফ্ল্যাট আইডিয়া হিসেবে দুর্দান্ত, এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া। কিন্তু প্রশ্ন হলো এই যে ফ্ল্যাটটা তুমি করবো হয়তো, তাই না? তারা যদি ক্ষমতা আসে তারা কী করবে? একটা প্রজেক্ট হবে, টাকা হবে, কিন্তু এই ফ্ল্যাট ওই বস্তির সাধারণ মানুষরা পাইব কিনা, নাকি মাঝখানে পলিটিক্যাল তোমার মধ্যবিত্ত যারা আছে, এই যে হোমরা সোমরা পাতি নেতারা ভাগযোগ করে লয়ে যাবো, অথবা একটা মানে তোমার ফ্ল্যাট পাইতে হলে তোমার পয়সা দিয়ে নিতে হইব, তোমার ফ্রি দিব না। এটা তো সবচেয়ে বড় কোশ্চেন রাদার দেন ফ্ল্যাট হওয়া। ফ্ল্যাট হইতে হবে, পলিসি হিসেবে এটা ভালো, কিন্তু তুমি যদি এটা প্রপারলি বাস্তবায়ন না হয় তাহলে তো এটা এন্ড লেভেলে যাবে। মানে আমাদের এক্সপেরিয়েন্স তো এই জায়গাতে খুব, আমাদের এক্সপেরিয়েন্স তো বাংলাদেশে খুবই খারাপ। 10 টাকা দিলে তার মধ্যে 9 টাকা চুরি করে। আপনি দেখেন বিধবা ভাতা মনে হয় 900 টাকা না কত টাকা এরকম, সেটার জন্য অর্ধেকের বেশি আপনার মানে অনেক জায়গায় এরকম অভিযোগ আছে যে আপনার অর্ধেকের বেশি তার ঘুষ দিতে হচ্ছে, সে 400 এবং দলীয় লোক না হলে পাবে না, সবাই তো পায় না। আবার দেখো জামাত ইসলাম ওনাদের পলিসি পেপারের মধ্যে জামাত বলল যে কত 60 বছরের উপরে বয়স হলে এবং তোমার ছোট বাচ্চা যারা পাচ্ছে নিচে তাদেরকে ফ্রি চিকিৎসা দেব। এখন ফ্রি চিকিৎসা তুমি কই দিবা? ফ্রি চিকিৎসা তো অলরেডি আছে বাংলাদেশে। সরকারি হসপিটালে চিকিৎসা ফ্রি না? কিন্তু সরকারি হসপিটালে যাইয়া কি মানে তোমার একটা নর্মাল বেড আছে, মানুষ যদি ফ্লোরে বসে থাকে, ডাক্তার পায় না, নার্স পায় না, ওষুধ পায় না, তো ফ্রি চিকিৎসা তো তোমার আছে। আমি নিজে ফ্লোরে ছিলাম। আচ্ছা, তাহলে তোমার এই যে আমি যদি বলি যে আমি তোমার ফ্রি চিকিৎসা দেবো, ইট ডাজ নট মিন এনিথিং। তার কারণ হলো তুমি যদি হসপিটালের চিকিৎসা ব্যবস্থাটা ভালো না করো, এটার কোয়ালিটি যদি না বাড়ে, তাহলে তো তোমার ফ্রি চিকিৎসা কিছু যায় আসে না। তুমি কি ফ্রি চিকিৎসা দিবা যে ধরো সে তোমার ঢাকার বড় একটা প্রাইভেট হসপিটালে যে সে প্রাইভেট হসপিটালে যা চিকিৎসা করবো আর তার হচ্ছে চিকিৎসার বিলের টাকাটা রাষ্ট্র থেকে দিব, এটা কি তুমি দিতে পারবা? তুমি তো দিতে পারবা না। ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দিই আপনার এখানে, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে কীভাবে হবে বাস্তবায়নগুলো। বাংলাদেশের হেলথ যেই বাজেট, স্বাস্থ্য বাজেটের প্রায় 10,000 কোটি টাকা অন এন অ্যাভারেজ আপনার অব্যবহৃত থাকে, মানে বরাদ্দ থাকে একটা বছরে, কিন্তু ইউজ হয় না, সেটা ইউজ করতে পারে না সক্ষমতার অভাবে, প্রকল্প বাস্তবায়ন হয় না, এই হয় না, সেই হয় না, অমুক তমুক। তারপরে আপনি দেখেন 10,000 কোটি টাকা, এটা সক্ষমতার অভাবে, এফিসিয়েন্সির অভাবে এটা ব্যবহার হয় না। ট্রু। তো মানে আমি যে পয়েন্টে ছিলাম সেটা হলো যে তার মানে ধরো এই যে প্রতিশ্রুতিগুলো এখন পলিটিক্যাল পার্টিগুলো দিতেছে, এটা ভালো ইন দ্য সেন্স যে তারা কিছু বলুক, তাহলে আমরা পরে তাদের জবাবদিহিতা নিতে পারবো। কিন্তু এই প্রতিশ্রুতিগুলো মেনি টাইমস অ্যাকচুয়ালি কিছু মিন করে না। মিন করে যে একটা পলিটিক্যাল পার্টি মূলত সততার সাথে জনগণের জন্য কাজ করার যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট তার আছে কিনা, এটা হচ্ছে তার সকল পলিসির চাইতে বড় পলিসি। এইটা তো মানে আপনার এইটা তো একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, এবং এই জায়গাতে তো সবাই মোটামুটি ধরা, মানে ধরেন এখন তো ভোট পাওয়ার জন্য আপনি ফ্ল্যাট দিচ্ছেন, আপনি ফ্রি চিকিৎসা দিচ্ছেন, ঠিক না? অনলি ফর ভোটের পরে আপনি মানে এটা মোটামুটি সবাই বুঝে, সবাই জানে, মানুষ এখন আর বোকা না, সবাই বুঝে। হাদি যে এত পপুলার তার একটা কারণ হচ্ছে মানুষ এটা বিলিভ করতো, হাদির যা বলতো হাদির তা মিন করতো, এবং হাদির অ্যাক্টিভিটিসে সবাই এটা মানে ওয়াজ কনভিন্সড। এবং অনেক লোক, হাদি তার একটা ইন্টারভিউতে বলছে যে অনেক লোক এসে হাদিকে বলতো যে তুমি কিন্তু এরকমই থাকবা,
তুমি কিন্তু চেঞ্জ হবে না, তুমি তো এরকমই থাকবা। ট্রু এক্স্যাক্টলি। তো এই পয়েন্টে মানে আমি যেটা বলতে চাই যে যারা আনডিসাইডেড ভোটার তাদের উচিত হলো রাজনৈতিক দলের বডি ল্যাঙ্গুয়েজ দেখা। যে আপনার কাছে যদি মনে হয় যে অভদ্র ভাষায় চিল্লাফাল্লা আসলে তারা সিনসিয়ার কিনা, সিনসিয়ার কিনা, যদি মনে হয় যে সে অভদ্র ভাষায় চিল্লাফাল্লা করতেছে, যদি মনে হয় সে প্রতিপক্ষের বাজে ভাষায় গালি দিতেছে, যদি মনে হয় সে অ্যারোগেন্ট, মনে হয় যে সে অ্যাগ্রেসিভ হয়ে উঠছে, অলরেডি সে ঋণ খেলাপি, এক্স্যাক্টলি, মনে হয় যে সে আইসা আবার মানে প্রতিশোধ স্পিরিট রাজনীতি করব, যদি মনে হয় যে সে এখনো ভায়োলেন্স পছন্দ করে এবং পারলে ইলেকশন চুরি করে লয়ে যায়, তাহলে তার ভোট দেওয়া যাবে না, সে যত ভালো ভালো কথা বলুক। তার কারণ হলো তার ভালো কথা মিনস নাথিং।